নমস্কার প্রত্যেক দর্শককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে রাত্রিবেলা অনুষ্ঠান করছি। আজকে আগামীকাল অ্যাকচুয়ালি সংক্রান্তি আমাদের বাংলা মাস অনুসারে, কিন্তু রবি কিন্তু আজকেই ট্রানজিট করে গেছে দুপুরবেলা, অর্থাৎ মকর রাশিতে চলে গেছে। তো টেকনিক্যালি আমরা সংক্রান্তির দিন সেটাকেই ধরি যেদিন রবি ট্রানজিট করে যায়। তো সেই হিসাবে আজকের দিনে আলোচনা করছি। এখন রাত্রি প্রায় 8:30 বাজে। সুতরাং সেই দিক থেকে আপনাদের আলোচনার ক্ষেত্রে বলতে পারি যে একটুখানি ডিলেড হয়েছে। আজকে 14ই জানুয়ারি। তো 14ই জানুয়ারি আমাদের বাংলা মাস অনুসারে আজকে হচ্ছে পৌষ মাসের শেষ দিন। তো কিন্তু রবি ট্রানজিট একদিন আগেই করে গেছে। অ্যাকচুয়ালি আমাদের গণনাটা একটুখানি বুঝে নিন। যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই সংক্রান্তি রিলেটেড এবং বর্তমান প্ল্যানেটারি পজিশনের উপরে। প্রচুর প্রশ্ন এসছে। শনি রবি একসাথে আছে, যদি সময় থাকে এর উপরেও 2-4টে কথা বলে দেবো। খুব পরিষ্কার করে বুঝে নিন, প্রত্যেক মাসেই রবি তার ঘর শিফট করে, কারণ রবি প্রায় 1 ডিগ্রি করে প্রত্যেক দিন যায়। আমাদের 365 দিন মোর অর লেস, এক বছর, সামান্য কয়েক ঘন্টা এদিক ওদিক হয়, কিন্তু রবিকে যেতে হয় 360 ডিগ্রি। তো সেই হিসাবে রবি কিন্তু প্রত্যেক দিন 1 ডিগ্রি অ্যাকচুয়ালি যায় না, 1 ডিগ্রির থেকে একটু কম যায়, কারণ তাকে ডিস্টেন্সটা মেনটেন করতে হয়, কৌণিক দূরত্বটা, কারণ 365 দিনে তাকে 360 ডিগ্রি যেতে হয়। তো সেই হিসাবে তাকে 1 ডিগ্রির থেকে কম যেতে হয় প্রত্যেক দিন। সেই জন্য এই আমাদের যে নর্মাল বাংলা মাস বা ইংরেজি মাস, যে মাস ধরেই আমরা কাজ করি না কেন, ক্যালেন্ডার ইয়ার যেগুলো বলে, তার সাথে হয়তো কয়েক ঘন্টার ডিফারেন্স আমাদের মাঝে মাঝেই তৈরি হয়। অ্যাকচুয়ালি বহু মানুষ আমাকে এরকম প্রশ্ন করেন যে কোন দিনটা ভালো, অমুক দিন কি। দিন অনুসারে আমাদের শাস্ত্রে কোনো শব্দ বলা নেই, বলা আছে তিথি অনুসারে, চন্দ্র ধরে করা আছে। বিভিন্ন রকম পৃথিবীর বিভিন্ন রকম কালচারে মুখ্যত চন্দ্রকে ধরেই করা আছে। ওয়েস্টার্ন কালচারে রবিকে ধরেই মুখ্যত করা হয়। রবিকে ধরে করলে কিছু গ্রস এফেক্ট দেয়, সেই জন্য আমরা চন্দ্রকে ধরে কাজ করি। একদিন ডিফারেন্সটা বলবো খুব সবিস্তারে, কেন রবিকে ধরে করা হয়, কেন চন্দ্রকে ধরে করা হয়। দৈনন্দিন বিচারগুলো, দৈনন্দিন বিচার মানে সময়, আমরা যে তিথি বলি, আমরা যে নির্দিষ্ট বলি না, মহেন্দ্রক্ষণ, অমুক্ষণ, তমুক্ষণ, এগুলো কারণ হচ্ছে চন্দ্রকে ধরে করলে অনেক প্রিসাইজলি বলা যায়, কারণ চন্দ্রের ভেলোসিটি রবির থেকে অনেক বেশি। চন্দ্র যে দূরত্বটা প্রায় 1 মাসে যায়, রবি সেই দূরত্বটা 1 বছরে যায়। সুতরাং চন্দ্রের থেকে রবির যে ভেলোসিটি যদি বলেন, কৌণিক গতিবেগ যদি বলেন, তাহলে সেটা 12 গুণ কম। তো সেই হিসাবে চন্দ্রকে দিয়ে কাজ করলে অনেক প্রিসাইজলি, অর্থাৎ অনেক নির্দিষ্ট ছোট মুহূর্তের মধ্যে গণনাটা করা যায়, সেই কারণে চন্দ্রকে ধরে বলা হয়। সেই জন্য আমরা মনকেও রিপ্রেজেন্ট করি। তো আজকে রাত্রিবেলা যখন অনুষ্ঠান করছি এই সময়, তো সেই হিসাবে আজকের দিনের গোচর অংশটা আপনাদের বলে নিয়ে অনুষ্ঠানটা জাস্ট শুরু করব। এখন রাত্রি প্রায় 8:30 বাজে এবং এই মুহূর্তে 5টা গ্রহ মকর রাশিতে বসে রয়েছে। 5টা। চন্দ্র রয়েছে, বুধ রয়েছে, শনি বৃহস্পতি তো আগে থেকে রয়েছে, এবং রবিও জাস্ট ট্রানজিট করেছে। তো সেই হিসাবে রবি আজকে দুপুরবেলা কলকাতার লংগিটিউড, আজকে সকালবেলা 14 তারিখ সকালবেলা কলকাতার লংগিটিউড ল্যাটিটিউডে 8টা 7 মিনিটে, অর্থাৎ আজকে বৃহস্পতিবার 8টা 7 মিনিটে রবি মকর রাশিতে প্রবেশ করেছে। টেকনিক্যালি সংক্রান্তি আজকেই হয়ে যাওয়া কথা। সংক্রান্ত কথার অর্থ হচ্ছে ক্রান্ত, অর্থাৎ অতিক্রান্ত হওয়া। প্রত্যেক মাসের রবি যখন 29 ডিগ্রিতে যায়, তখন রবিকে আমরা কি বলি না, রবি ইজ অ্যাবাউট টু মুভ দ্যাট রুম। 29 ডিগ্রি ক্রস করে সে যখন যেতে থাকে, অর্থাৎ 29 ডিগ্রি ক্রস করার পরবর্তী যে প্রায় 25 ঘন্টার কাছাকাছি সময়ে রবি সেই ঘরটাকে শিফট করবে। সুতরাং প্রত্যেক মাসেই একবার করে সংক্রান্তি হয়। আজকের দিনটাকে প্রিসাইজলি কেন বলা হয়, তার পেছনে কিছু ধর্মীয় কারণ আছে, কিছু শাস্ত্রগত কারণ আছে। আমি সেই কারণের মধ্যে এই মুহূর্তে ঢুকছি না, তাহলে আলোচনাটার বিষয়বস্তু থেকে বেরিয়ে যাওয়া হবে। মনে রাখবেন যে প্রত্যেক মাসেই সংক্রান্তি হয়, প্রত্যেক মাসের শেষ দিন। শেষ দিন মানে রবি যেই দিন ঘরকে চেঞ্জ করছে। অনেক সময় সেটা ক্যালেন্ডার মান্থের সাথে মিলবে না, একদিন আগে হবে, একদিন পরে। আপনাদের কতগুলো মাস বলছি, যেরকম শ্রাবণ মাস, ভাদ্র মাস, দেখবেন যে শ্রাবণ মাসে সংক্রান্তির দিন মনসা পুজো হয় আমাদের হিন্দু রিচুয়ালস অনুসারে।
ভাদ্র মাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মা পুজো হয়। তো নর্মালি সেই দিনই মুভমেন্ট করা উচিত, কিন্তু দেখবেন আপনারা যে মনসা পুজো যেদিন হচ্ছে, মা মনসার পুজোর একদিন বা 1.5 দিন আগেই দেখবেন রবি আমাদের সিংহ রাশিতে তার মূল ত্রিকোণে ঢুকে যাচ্ছে। ঠিক বিশ্বকর্মা পুজোর সময়ও 1 মাস পরেও গিয়ে দেখবেন ন্যাচারালি সে যদি 2 দিন আগে আসে, তাহলে পরের মাসেও 2 দিন আগেই তার পরের ঘরে চলে যাবে, কন্যা রাশিতে সে চলে যাবে, দেখবেন 16 তারিখে গিয়ে কন্যা রাশিতে ঢুকে গেছে। অর্থাৎ অ্যাকচুয়ালি আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে সবসময় রবি ভেলোসিটিটা মিলবে না। কিছু কিছু মাসে, আমি প্রিসাইজলি বললাম এই মাসটা একটা সেরকম মাস। অ্যাকচুয়ালি আগামীকাল সকালবেলা স্নান হবে, কিন্তু আজকে কিন্তু তত্ত্বগতভাবে সংক্রান্তি হয়ে গেছে, অর্থাৎ রবি মকর রাশিতে প্রবেশ করেছে। মকর রাশিতে প্রবেশ করার পর থেকে, অর্থাৎ কিছুদিন আগে থেকেই আমরা টেকনিক্যালি বলি যে মকর রাশিতে প্রবেশ করার পর থেকে খুব দ্রুত পৃথিবীর যে উত্তর গোলার্ধটা আছে সেটা নিজের অ্যাক্সিসের উপরে আস্তে আস্তে সূর্যের দিকে বেঁকতে শুরু করবে। তার মানে টেম্পারেচার রেইজ করবে তার পরবর্তী মোটামুটি 1-1.5 মাসের মধ্যে থেকে, এবং দক্ষিণ গোলার্ধে আস্তে আস্তে সূর্যের থেকে, অর্থাৎ পৃথিবী নিজের অ্যাক্সিসের উপরে কোনো সময় সবসময় 33 ডিগ্রি 33.5 ডিগ্রির মতন অ্যাঙ্গেলে থাকে, এটাই তার ন্যাচারাল পশ্চার। কিন্তু কোনো সময় সে 33.5 ডিগ্রিতে স্থির থাকে না। 33.5 ডিগ্রিটা হচ্ছে তার ম্যাক্সিমাম, তার যে ইনক্লিনেশন সেটার ম্যাক্সিমাম পশ্চার, অর্থাৎ সে এতটা বেঁকে থাকে। এবার এটা যদি নর্দার্ন হেমিস্ফিয়ার হয়, উত্তর গোলার্ধ হয়, এটা দক্ষিণ গোলার্ধে, আমরা উত্তর গোলার্ধের নিরক্ষরেখার উত্তরে বসবাস করি, এই সময় থেকে পৃথিবীর মুভমেন্টে এরকম হতে থাকবে। অর্থাৎ সে তার নিজের অ্যাক্সিসের উপরে আস্তে আস্তে উত্তর গোলার্ধটা সূর্যের থেকে দূরত্ব কমবে এবং দক্ষিণ গোলার্ধের দূরত্ব বাড়বে। দূরত্ব বাড়বে বলে দক্ষিণ গোলার্ধে যারা বসবাস করে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমাদের সাউথ আফ্রিকা, হ্যাঁ, তারপরে বতসোয়ানা, এরকম বিভিন্ন, নামিবিয়া বা দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশ, ব্রাজিলের একটা বড় অংশ, হ্যাঁ, চিলির একটা বড় অংশ, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, সমস্ত দেশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত। যদিও উরুগুয়ে, প্যারাগুয়ে নিরক্ষরেখার কাছাকাছি, ব্রাজিলেরও একটা বড় অংশ নিরক্ষরেখার কাছাকাছি, কিন্তু আর্জেন্টিনা বা চিলির সাউদার্ন পোর্শন কিন্তু নিরক্ষরেখা থেকে অনেক দূরে, প্রায় 40 ডিগ্রির কাছাকাছি দক্ষিণ গোলার্ধে অবস্থান করে। সেখানে কিন্তু মে মাসের এন্ড থেকে প্রায় অগস্ট মাস, যখন আমাদের এখানে মারাত্মক গরম, তখন ওখানে মারাত্মক ঠান্ডা পড়ে। অর্থাৎ আপনি যদি অস্ট্রেলিয়ায় যান, তাহলে এখন যে ক্রিসমাসের কিছুদিন আগে যে ছুটি গেল, ওরা সামার সে সময় থাকে, আমাদের এখানে তখন উইন্টার থাকে। এটা পৃথিবীর নর্মাল অবস্থানের জন্য হয়। তো রবির এই অবস্থানটা থেকে আমরা উত্তর গোলার্ধ, অর্থাৎ উত্তর গোলার্ধ তার সূর্যের দিকে বাঁক নেওয়া শুরু করে, দক্ষিণ গোলার্ধের পেছন দিকে যাওয়া শুরু করে নর্মাল। এটা গিয়ে আবার শেষ হবে হচ্ছে 21 তারিখ জুন মাসের। জুন মাসের 21 তারিখের পর থেকে আবার স্থির হবে। তারপরে আবার আস্তে আস্তে দেখবেন জুন মাসের মাঝামাঝি সময় থেকে আবার দিন আস্তে আস্তে ছোট হওয়া শুরু হবে এবং রাত বড় হওয়া শুরু হবে। এবং বিশ্বকর্মা পুজোর কিছুদিন পরে 23শে সেপ্টেম্বরের দিন, দিন রাত্রি সমান, সেদিন পৃথিবী একদম স্থির থাকে, অর্থাৎ উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধ একদম স্ট্যান্ড স্টিল থাকে। তারপরে আবার উত্তর গোলার্ধ দূরে যেতে থাকে, দক্ষিণ গোলার্ধ এগোতে থাকে, অর্থাৎ উত্তর গোলার্ধে ঠান্ডা পড়বে, দক্ষিণ গোলার্ধে গরম পড়বে। এটা একটা প্রাইমারি লেভেলের বিদ্যা, ক্লাস 8-9-এর বাচ্চারাও জানে, বা তার ছোট বাচ্চারাও জানে, এখনকার সময় অ্যাডভান্সমেন্ট যা আছে। তো সেই হিসাবে আজকে রবি সকাল 8টা 7 মিনিটে মকর রাশিতে ঢুকেছে। এই মুহূর্তে 5টা প্ল্যানেট মকর রাশিতে রয়েছে এবং 12ই ফেব্রুয়ারি রাত্রি 10:30টার কিছু পরে 10টা 36-এ মকর রাশি ত্যাগ করে রবি কুম্ভ রাশিতে প্রবেশ করবে। তো পরবর্তী প্রায় 30 দিন রবি মকর রাশিতে অবস্থান করবে এবং অবস্থানকালে কি কি জিনিস ঘটতে পারে সেটা প্রথম বলে দিই। দেখুন, ন্যাচারাল পশ্চারটা বোঝার চেষ্টা করুন অ্যাস্ট্রোলজির দেখবেন যে রবি এবং চন্দ্রের যে দুটো ঘর আছে, সেই ঘর দুটোকে বাউন্ডেড বাই দুটো বুধের ঘর, অর্থাৎ একদিকে মিথুন আছে, একদিকে কন্যা আছে। ঠিক মিথুন কন্যার পরে যে দুটো ঘর আছে বাউন্ডেড বাই দুটো শুক্রের ঘর, সেই শুক্রের ঘরের পরবর্তীকালে বাউন্ডেড বাই দুটো মঙ্গলের ঘর, অর্থাৎ একটা মেষ আছে, একটা বৃশ্চিক আছে। তারপরে বাউন্ডেড বাই জুপিটারের রুম, একদিকে মিন
আছে, একদিকে ধনু আছে, লাস্টে আবার যেখানে গিয়ে শেষ হয় দুটো স্যাটার্নের ঘর। তো সৃষ্টি এবং সেখানে গিয়ে এন্ড হয়। এভাবেই আমাদের মানুষের লাইফ স্প্যানটাও থাকে। আমি বহুবার বলার সময় বলি যে প্রথম পিতা মাতা, সেখান থেকে সৃষ্টি, প্রথম 12 বছর সেটা সেটা ডিনোটেড বাই দ্য বুধ, দুদিকে দুটো বুধ আছে। তারপরে মানুষ তার মানে তার যে শৈশব সময় সেটা অতিক্রান্ত হয় এবং তারপরে সে আস্তে আস্তে কৈশোর এবং পরবর্তীকালে যৌবনের দিকে প্রবেশ করে। সেটা কিন্তু টোটালি ডিমার্কেটেড বাই শুক্র। দুদিকে দুটো শুক্র আছে, একদিকে স্থির শুক্র, একদিকে চলমান শুক্র। তারপরে কিন্তু তার যৌবনের পরবর্তীকালে তার গার্হস্থ্য জীবন শুরু হয়, বিবাহ বা সেই রিলেটেড সংসার, এবং তারপরে তার মধ্যে রেসপন্সিবিলিটি সে নেওয়ার মতন জায়গায় আসে, সেটা হচ্ছে মঙ্গলের জায়গা। তো মঙ্গল খুব স্বল্প সময় থাকে, অ্যাকচুয়ালি দশা 7 বছর, কিন্তু মঙ্গলের অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ফেজ কিন্তু মাত্র 4 বছর। সেটা 28 থেকে 32-33 পর্যন্ত মঙ্গল থাকে। তারপরে বৃহস্পতি, প্রথম দিকে মেটেরিয়াল অর্থাৎ সন্তানাদি, তাদের রেসপন্সিবিলিটি, পড়াশোনা, বাড়ি, সবকিছু, ঘর, সবকিছু জীবনকে নতুন করে গোছানো, একটা ওরিয়েন্টেশন, এবং মোটামুটি বয়সটা যখন 12 বছর অতিক্রান্ত হয়ে যায়, 16 বছরের, যদি 32 থেকে ধরি তাহলে 44-45-এর পর থেকে স্যাটার্ন ধরতে শুরু করে, অর্থাৎ তার একটা প্রাইমারি লেভেলের একটা প্রাক বার্ধক্য দশা আসতে শুরু করে। এখনকার মানুষ অনেক মেকআপ টেকআপে থাকে, ফলে বোঝা যায় না দেখে, কিন্তু শাস্ত্র মতে 45-এর পর থেকেই তার প্রাক বার্ধক্য দশা চলে আসে। যারা খুব ওয়েস্টার্ন সাইডে ভারতবর্ষে বসবাস করে তারা দেখবেন তারা এই জীবনের সাইকেলটাকে খুব সুন্দর মানে, এবং তাদের বিবাহ, তাদের জীবনচর্চা সবকিছু খুব আর্লি হয়। ওদের ওখানে একটা কথাই প্রচলিত আছে যে বাবার মার বয়স 45-46 হতে হতে ছেলেমেয়ের বয়সও তারা যৌবনত্ব লাভ করে, অর্থাৎ পিতামাতার তারা হ্যান্ডস হিসাবে দাঁড়িয়ে যায়, তারা লাইফ সাইকেলটা মেনটেন করে। আমাদের এখানে কি হয়, আমাদের এখানে তত্ত্বই আছে, কনভেনশন, এগুলো যে আগে পড়াশোনা করতে হবে, তারপরে চাকরি বাকরি পেতে হবে, তারপরে বিবাহ বা করলো, বা এখন তো অনেক রকম সিস্টেম বেরিয়েছে সেসব, সেগুলো ঠিক আছে, কিন্তু থিওরিটা কিন্তু এটা নয়। থিওরি হচ্ছে 45 পেরোলে পরে মানুষের প্রাক যে একদম বার্ধক্যের একদম প্রাথমিক, সেই বার্ধক্যটা আমরা লুকিয়ে রাখি এখন বিভিন্ন মেকআপ বা এগুলোর দ্বারা, কিন্তু তার প্রাক বার্ধক্য কিন্তু চলে আসে। আপনি যদি শরীরকে নর্মাল রাখেন দেখবেন আপনার খুব যে নিয়ম শৃঙ্খলার মধ্যে না থাকে, বা তার যার জেনেটিক্যাল স্ট্রাকচার খুব ভালো না থাকে, তার চুলে পাক ধরবে, দৃষ্টিশক্তি ক্ষীণ হবে, শরীরের বল কমবে, এটা প্রাকৃতিক নিয়ম। এই নিয়মটাকে আমরা কি করি, বিভিন্ন মানে ছদ্মবেশ দ্বারা এগুলোকে আমরা আটকে রাখি। কারণ আমি বারবার বলেছি যে শুক্র দ্বারা আমরা নিয়ন্ত্রিত এই কলিযুগ। শুক্রের কাজই হচ্ছে যে কোনো জিনিসকে মিথ্যে করে দেখানো, অ্যাকচুয়ালি তার যে অ্যাকচুয়াল অবস্থান সেটা তাকে দেখাতে দেবে না। কারোর বয়স হয়তো 40 বছর, তাকে মেকআপ করে 25 করে দিল, এটাই শুক্রের কাজ। শুক্র হচ্ছে মিথ্যা দিয়ে তৈরি, সম্পূর্ণ টোটালটাই ইলিউশন, আপনাকে অ্যাকচুয়াল জায়গায় আসতে দেবে না। তো সেটা আমরা করে নিজেকে লুকিয়ে রাখি। তো রবির যেটা ন্যাচারাল অবস্থান, সেখান থেকে স্যাটার্নের অবস্থান সবসময় শুরুটাই হয় 150 ডিগ্রি থেকে। মানে রবি থেকে যদি স্টার্ট করেন তাহলে বুধের, রবি যেখানে শেষ হলো, তারপরে বুধের ঘর 30 ডিগ্রি, তারপরে শুক্রের ঘর 30 ডিগ্রি, মঙ্গলের ঘর 30 ডিগ্রি, আর বৃহস্পতির ঘর 30 ডিগ্রি। তো 3-4-12 120 ডিগ্রি। তারপরে শুরু হয় মকরের ঘর, অর্থাৎ 120 ডিগ্রি থেকে 150 ডিগ্রি মকরের ঘর, 150 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত হচ্ছে শনির ঘর। তারপর থেকে কিন্তু আবার কমতে শুরু করলো অ্যাকচুয়ালি, মানে 181 ডিগ্রি 182 ডিগ্রি মানে কিন্তু অ্যাকচুয়ালি 169 ডিগ্রি 178 ডিগ্রি মানে কমছে। এবার আস্তে আস্তে আবার রবি থেকে ডিস্টেন্সটা কমছে, যে না মিনে ঢুকে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বলছি যে সব থেকে যে দূরত্ব যেটা অবস্থান করে সেটা স্যাটার্ন। এবার রবি শনিকে কেন দূরে রেখেছে, তার কিছু কারণ আছে, ন্যাচারাল কিছু কারণ আছে, প্রাকৃতিক কারণ তো আছে। আমরা ম্যাক্সিমাম যে গ্রহের যে মানুষের উপর ইম্প্যাক্ট সেটা শনি পর্যন্ত ধরি। মডার্ন অ্যাস্ট্রোলজিতে আপনারা ইউরেনাস, নেপচুন বা প্লুটোকেও দেখতে পাবেন বহু জায়গায়, কিন্তু আমরা যারা বৈদিক অ্যাস্ট্রোলজি চর্চা করি তারা স্যাটার্ন পর্যন্ত ম্যাক্সিমাম ধরে করি, কারণ স্যাটার্নেরই ম্যাক্সিমাম প্রভাবটা আছে। কেন স্যাটার্নকে দেওয়া হয়, আমি একটু আগে বয়স দিয়ে বোঝালাম যে স্যাটার্ন মানুষের জীবনের প্রভাবই সৃষ্টি করে মিনিমাম 45-এর পর থেকে। অর্থাৎ মানুষের যখন বোধ, মানে যেই বোধ আমাদের বোধ সৃষ্টি করে, সেটার অ্যাকচুয়াল
তার যে হারভেস্টিংয়ের যেটা টাইম হয়, ফসল কাটার যেটা সময় হয়, সেটা ওই শনির দশা এসে শুরু হয়। আমাদের অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন অফ সেন্স শুরু হয় 45-এর পর থেকে। এবার কেউ দ্বিমত থাকতে পারে, প্রহ্লাদ মহারাজের মতন লোকও তো জন্মিয়েছে, তিনি ভগবানের কাছের লোক, খুব ডিভাইন সোল, সেই জন্য তিনি 5 বছরে আসল সত্য জানতেন। কিন্তু আমরা তো আর সেই পর্যায়ের লোক নেই, আমরা সাধারণ লোক। সুতরাং আমাদের ক্ষেত্রে হয়তো 2-4 বছরের এদিক ওদিক হতে পারে, কিন্তু মোরলেস 45-50-র আগে একটা মানুষের কিন্তু পূর্ণ ম্যাচুরিটি আসে না। সেই জন্য দেখবেন সারা পৃথিবীতে এ নিয়ে দ্বিমত আছে, খুব গুরুত্বপূর্ণ যেগুলো খুব ডিসিশন মেকিং পোস্ট, সেগুলো কিন্তু একটু এজেড লোককে দেওয়া হয়। আর একটাই কারণ, সেই লোক যাতে হঠকারীর সাথে কোনো সিদ্ধান্ত না নেয়। হঠকারিতা, স্যাটার্ন হচ্ছে হঠকারিতা বিহীন। বুধ, শুক্র, মঙ্গল এবং বৃহস্পতির প্রাথমিক দিকটার সাথেও কিন্তু হঠকারিতা যুক্ত আছে। কিন্তু শনি হচ্ছে শান্ত, যে ঠান্ডা মাথায় ডিসিশন নিতে পারে, এবং ডিসিশন সে ঠিক নেওয়ার চেষ্টা করবে। এবং শনি সবসময় জনহিতার্থে কাজ করে, মানে কোনো সময় সে সেলফিশলি কোনো কাজ করে না, কারণ স্যাটার্ন নিজের জন্য চিন্তা করে না, সবসময় কম্প্রিহেন্সিভ। দ্যাট ইজ ওয়াই সেটাকে যাতে প্রপারলি অ্যাপ্লিকেশন করা যায়, সেই জন্য স্যাটার্নের ওই বয়স থেকেই তার অ্যাপ্লিকেশনটা খুব বেটার হয়। যারা যারা সেই বয়স থেকে দশা পায়, গ্রহের যদি বলবত্তা একটা মিনিমাম লেভেল থাকে, তারা কিন্তু অবশ্যই তার সুফল পাবে। এবার যে প্রসঙ্গটা নিয়ে বলার, সেটা হচ্ছে যে রবি এখানে এসে কি করে। রবি তার ন্যাচারাল, রবি তো সব জায়গায় যাবে, সবগুলোই তারই ঘর। শনিও তার শরীরের অংশ, চন্দ্রও তার শরীরের অংশ, শনির কয়েকশো উপগ্রহ সেগুলোও তার শরীরের অংশ, সবকিছু সৌরজগতের সবকিছুই রবির দ্বারা থেকে সৃষ্টি। সেই জন্য সৌরজগতের পিতা হচ্ছে বিভূতিষ্মানকে ভগবান সৌরজগতের পিতা বলেছে। আমরা বহু ক্ষেত্রে সূর্য নারায়ণ বলি, তার একটাই কারণ, এইখানে সে ক্ষুদ্র রূপে ভগবান তাকে তার কিছু শক্তি, অ্যাডিশনাল এনার্জি তাকে দিয়েছে সূর্যকে। সেই জন্য সূর্যের মধ্যে সত্যবাদিতা আছে, অনেস্টি আছে। রবি কখনো মিথ্যে কথা বলে না, অর্থাৎ রাজা কখনো মিথ্যে কথা বলে না। মিথ্যের বলাটা রাজার কাজ নয়, রাজা হচ্ছে প্রতিপালক, তার কাজ হচ্ছে প্রতিপালন করা। আর সে হচ্ছে গার্জিয়ান, অ্যাকচুয়ালি প্রত্যেকের গার্জিয়ান, লিগ্যাল গার্জিয়ান। এখন সেটা পৃথিবীর বিভিন্ন সিভিলাইজেশনের অগ্রগতির ফলে তার ফরমেশন চেঞ্জ হয়েছে, অনেক রকম বিভিন্ন রকম তত্ত্বের অবতারণা হয়েছে, কিন্তু বেসিক তত্ত্বটা হচ্ছে রাষ্ট্রের যিনি পিতা হবেন, তার কাজ হচ্ছে রাষ্ট্রের প্রত্যেকের সংস্থান করা, প্রত্যেকের ভালো মন্দ দেখা, লুক আফটার করা, রাষ্ট্রের ওয়েলবিং করা। বাড়ির পিতা যেরকম পরিবারকে দেখেন, পরিবারের তার স্ত্রী সন্তানাদি তাদের প্রত্যেকের পরিচালনা করেন, সেরকম রাষ্ট্রেরও তাই। তো রবি হচ্ছে সবার পিতা পুরো সৌরজগতে। অ্যাকচুয়ালি সমস্ত ঘরের ওপরই রবির অধিকার আছে। অল বিলং টু রবি's রুম। আলাদা করে রবিকে কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন পড়ে না। কিন্তু ফ্যাক্ট হচ্ছে কালপুরুষের নিয়ম অনুসারে রবি থেকে কিন্তু এই ঘরটা 120 ডিগ্রি থেকে শুরু হচ্ছে, 120 থেকে 150 ডিগ্রির মধ্যে এই ঘরের অবস্থান, মকর রাশি। এত দূরে যখন রবি নিজের ঘর থেকে অবস্থান করে, অ্যাকচুয়ালি তো অবস্থান করছে না, এটা হচ্ছে মুভমেন্ট অনুসারে আমাদের মনে হচ্ছে এই সময় এখানে রয়েছে, পৃথিবী থেকে আমরা ক্যালকুলেশনটা করছি। রবি তো গিয়ে আর শনির কক্ষপথে অবস্থান করছে না, শনিও এসে রবির গায়ের উপরে কখনো আসবে না, সবাই যে যার কক্ষপথে রয়েছে। মুভমেন্টটা আমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে করছি কৌণিক গতির জন্য। তো সেই হিসাবে যখন এই ঘর দিয়ে প্রবেশ করবে, এই ঘরে কিছু অ্যাভারেশন তৈরি করবে। এই অ্যাভারেশনটাই মেন ব্যাপার, কারণ এখানে অলরেডি স্যাটার্ন রয়েছে, আর কে থাকলো না থাকলো কোনো বড় ব্যাপার না। স্যাটার্ন এবং রবি যখন একে অপরের কাছাকাছি চলে আসে, তখন কিছু অ্যাভারেশন সৃষ্টি করে। এরকম অ্যাভারেশন না, ভগবানের নিয়ম অনুসারে স্যাটার্নকে রবির থেকে 120 থেকে 180 ডিগ্রির মধ্যে অবস্থান রেখেছে। আপনি যদি শনি থেকে বিচার করেন, তাহলে শনি থেকে রবিকে 120 থেকে 100 মানে রবির মূল ত্রিকোণের ঘর থেকে যদি ধরি, তাহলে 150 থেকে 180 ডিগ্রির মধ্যে অবস্থান রেখেছে। দুজনে যদি কাছাকাছি যখন চলে আসবে, তখন অ্যাভারেশনটা যেটা হবে, শনির গুণ নষ্ট হয়ে যাবে। কারণ রবির এত টেম্পারেচার আছে, এত হাইলি টেম্পারেচার আছে, যে শনি হচ্ছে অত্যন্ত ঠান্ডা প্ল্যানেট, শীতল। শনি হচ্ছে শীতলতার প্রতীক, ঠান্ডা, গভীর ডিসিশন নেওয়ার গুণটা কিন্তু সে রবি থেকেই পেয়েছে। কিন্তু রবি কখনো নিজে কাজ করে না, আমি বহুবার বলেছি, রবি তার অ্যাটেন্ডেন্ট দিয়ে কাজ করায়। শনি তার একজন অ্যাটেন্ডেন্ট, তার মধ্যে প্রধান অ্যাটেন্ডেন্ট, প্রধান কর্মচারী হচ্ছে শনি। তো তার প্রকৃতি কি? তার প্রকৃতি হচ্ছে ঠান্ডা, গভীর সিদ্ধান্ত, স্পিরিচুয়াল ডিসিশন সেটা নেওয়া।
সেটা নেওয়ার জন্য কি হতে হয়? মানুষকে ভিতর থেকে শান্ত হতে হয়। অর্থাৎ সে কোনো ব্যাপারে রিয়াক্ট করবে না, সে শান্ত থাকবে, সে অন্তিম সত্যটা জানে। সে কোনো মেটেরিয়াল, কে তাকে টাকা দিল, কে সোনা দিল, কে কোনো ইমুভেবল প্রপার্টি দিল, সেই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, কারণ সে অন্তিম সত্যটা জানে যে তাকে এখান থেকে, এটা একটা ইলিউশনারি ওয়ার্ল্ড, এখান থেকে চলে যেতে হবে। এটা সে জানে বলে সে শান্ত থাকে, সে কোনো কিছুতে বিচলিত হয় না, স্থিতপ্রজ্ঞ থাকা, ভগবান যে শব্দটা বারবার ইউজ করেছে। রবি যখনই ওখান দিয়ে পাস করবে, রবি তো তার গুণ দ্বারা, প্রত্যেকেরই তো গুণ আছে একটা নিজস্ব, প্রত্যেকটা ম্যাটারে এই পৃথিবী মহাবিশ্বে তার একটা গুণ আছে। যার গুণ নেই, যে ত্রিগুণের অতীত, সে হচ্ছে ভগবান। বাদ বাকি সবার ত্রিগুণের অতীত মানে এটা নয় যে তার কোনো গুণ নেই, সমস্ত গুণের সোর্সই সে। ভগবান শব্দের অর্থ স্বরগুণ, স্বর ঐশ্বর্য সে বহন করে, সমস্ত কিছুই তার, সমস্ত গুণের স্রষ্টা তিনি। কিন্তু তিনি কোনো গুণ দ্বারা প্রভাবিত হন না। তাকে কোনো, তার কাছে আমাদের হয় না যে আমাদের পকেটে যদি কিছু টাকা থাকে, দেখবেন কিছু লোকের মধ্যে তার কথাবার্তা, তার রিয়াকশন, বা কিছু মানুষ কিছু প্রপার্টি করেছে, তার অ্যাটিটিউডে বলে দেবে যে আমার কাছে সে কিছু বিত্তশালী। সবাই নয়, কিছু মানুষ। কিন্তু সমস্ত ইউনিভার্সটার যে ক্রিয়েটার, তার মধ্যে এটা কোনো এফেক্ট করে না। আমাদের তো শুধু রাইট টু ইউজ আছে। জামাটা পরেছি, 2 বছর বাদে ছিঁড়ে যাবে, ফেলে দেবো, আগেও ছিঁড়ে যেতে পারে, কিন্তু থাকবে তো এই সৌরমণ্ডলের মধ্যে। আমি তো এর বাইরে কোথাও গিয়ে ফেলতে পারবো না, এই এই পঞ্চভূতের মধ্যে মিশে যাবে। আলটিমেটলি এই শনি এই সত্যটা জানে। রবি যখনই তার পাশ দিয়ে যাবে, মোটামুটি বইয়ে দেখবেন 7.5 ডিগ্রি পর্যন্ত রবির কলা থাকে। অ্যাকচুয়ালি তা নয়, রবির 10 ডিগ্রি পর্যন্ত কলা থাকে। এটা একদম মহর্ষি পরাশরের বইতে পরিষ্কার লেখা আছে। তখন তো ডিগ্রি ছিল না, তখন পল বিপল দিয়ে লেখা হতো, কলা বল দিয়ে লেখা হতো। আমি হিসেব করে দেখেছি, এটা প্রায় 10 ডিগ্রির মতো। অর্থাৎ 10 ডিগ্রির মধ্যে রবির, 10 ডিগ্রির মধ্যে বুধ ব্যতীত কোনো প্ল্যানেট যদি ঢুকে যায়, তাহলে কিন্তু রবি তাকে প্রভাবিত করবে। রাহু কেতু কিন্তু আলোচনার মধ্যে আসছে না, কখনো ধরবেন না। রাহু কেতু ইজ অ্যান অ্যাবারেটিভ সিউডো প্ল্যানেটস। শনি যেই না ঢুকবে, শনির গুণ নষ্ট হবে। কিরকম গুণ নষ্ট হবে না, শনি বিচলিত করবে। শনি কোন জায়গাকে দেখছে, শনি কোথায় আছে? শনি জাস্টিসের ঘরে আছে। তো জাস্টিসের জায়গায় হটকারিতা হবে, হুটহাট কিছু ডিসিশন নিয়ে নেবে। ডিসিশনের মধ্যে যে প্রাজ্ঞতা বা বিজ্ঞতা থাকা দরকার, সেইটার কিছুটা অভাব ঘটবে। মানুষের মধ্যে চিত্তচাঞ্চল্য বৃদ্ধি করবে। শুক্রের ঘরকে দেখছে, শুক্রের ঘরের চিহ্ন কি না, তুলাদণ্ডের চিহ্ন, ব্যালেন্স। তো প্রকৃতির ব্যালেন্স নির্দেশ করবে। প্রচুর অ্যাক্সিডেন্টের যোগ আছে এই সময় দেখবেন, কারণ মঙ্গল শনি থেকে 4th হাউসে রয়েছে। আমি প্রত্যেককে বলেছি অনেকবার, যাদের সাথে কথা হয়, সাক্ষাৎ হয়, তাদের তো বলি, ফোনে কথা বললেও বলি, যে অন্তত মঙ্গল যতদিন পর্যন্ত বৃহস্পতির নক্ষত্র টাচ না করছে, অর্থাৎ পুনর্বসু নক্ষত্র, ততদিন পর্যন্ত কিন্তু খুব সাবধানে থাকবেন। অ্যাক্সিডেন্টাল প্রোপেন্সিটি কিন্তু খুব দেবে, কারণ এরপরে মঙ্গল রাহুকে ক্রস করবে। তো সেই হিসাবে যারা গাড়ি ঘোড়া চালান, স্পেশালি, কারণ এখন এত গাড়ি বেড়ে গেছে, রাস্তা তো আর বাড়েনি সেইভাবে, আর মানে সবকিছু বারবার একটা লিমিটেশন আছে। বাড়ি ঘর ভেঙে তো আর রাস্তা বানানো সম্ভব নয়। এখন হিউজ হিউজ পপুলেশন ভারতবর্ষে, পশ্চিমবঙ্গের পপুলেশন হিউজ পপুলেশন, কিন্তু গাড়ি তো বাড়ছে, প্রত্যেকদিন গাড়ি বাড়ছে। সেই হিসাবে মানুষের মধ্যে এখন দ্রুততা বা জলদি পৌঁছানো, তারও নিজস্ব কম্পালশন থাকে। ফলে গাড়ি ঘোড়া যারা চালান, স্পেশালি যারা 2 চাকা চালান, খুব সাবধানে চালাবেন। ইভেন 4 চাকাও যারা চালান, তারাও কিন্তু খুব সাবধানে চালাবেন। তাড়াহুড়োর দরকার নেই। এখন সবাই আস্তে আস্তে একটু একটু করে ছন্দে ফিরছে, পরিস্থিতি অল্প অল্প করে ঠিক হচ্ছে। নিজেদের অনুভূতি দ্বারা মানুষ বুঝতে পারছে। তার মানে এটা নয় যে সবকিছু ঠিক হয়ে গেছে। কেউ অতি উৎসাহিত হওয়ার মতন কোনো সময় আসেনি। সরকার যখন ডিক্লারেশন করবে তখনই হবে। কিন্তু মানুষ নিজের অনুভূতির দ্বারাও তো জিনিসটা কিছুটা বুঝতে পারে। তার দ্বারা যাতে মানুষ অতি উৎসাহিত হয়ে এমন কিছু কাজকর্ম না করে ফেলে, সেটা একটু খেয়াল রাখবেন। নাহলে কিন্তু প্রোপেন্সিটি অফ অ্যাক্সিডেন্ট, ইলেকট্রিসিটি থেকে অগ্নুৎপাতের সম্ভাবনা, আগুন লেগে যাওয়া, সিলিন্ডার বাস্ট করে যাওয়া, এই জাতীয়, স্টোভে যারা রান্না করেন এখনো কেরোসিন তেলে, অল্প মানুষই করেন, কিন্তু করেন তো কিছু মানুষ তো অবশ্যই করেন এখন। তারা খুব সাবধানে ব্যাপারগুলো, বিশেষ করে বাচ্চা থাকলে বাড়িতে। ইলেকট্রিক হিটার, এই সময় বাড়িতে, বহু বাড়িতে হিটার চলে, যদিও এতটা প্রাবল্য নেই, কিন্তু হিটার চলে।
একটু নর্দার্ন দিকে, কারণ সারা পৃথিবীতে মারাত্মক ঠান্ডা আছে, কিন্তু কোল্ডেস্ট ইয়ার এবছর ডিক্লেয়ার্ড। দিল্লির টেম্পারেচার দেখবেন, নর্দার্ন বেল্টের টেম্পারেচার দেখবেন, মারাত্মক টেম্পারেচার ফল আছে, কিন্তু 1 ডিগ্রি 1.25 ডিগ্রিতে নেমে যাচ্ছে দিল্লির টেম্পারেচার। তো সেই হিসাবে ইলেকট্রিক হিটার বা এই জাতীয় জায়গাতে, কারণ মঙ্গল, বৃহস্পতি এবং শনির সুখ স্থানে বসে রয়েছে, তো মঙ্গল কখনো সুখ স্থানে থেকে কখনো সুখ বৃদ্ধি করে না। রবি থেকে চতুর্থ স্থানে, অর্থাৎ রবির ঘর থেকে 4th হাউসে কেতু বসে রয়েছে, অর্থাৎ দুটো মঙ্গলের ঘরই প্যারা অ্যাবনর্মাল হয়ে রয়েছে এবং মঙ্গলের নিজস্ব দৃষ্টি কেতুর উপরে রয়েছে। তার ফলে অগ্নি উৎপাত বা অ্যাক্সিডেন্ট বা হঠকারিতা এই জাতীয় সমস্যা কিন্তু তৈরি করবে। এবার রবি থেকেও কিন্তু 4th হাউসে বসে গেল মঙ্গল, তো রবির দুদিক থেকেই কিন্তু তার নেগেটিভ একটা আসপেক্ট তৈরি করবে। নিজের ঘর থেকে কেতু 4th হাউসে, নিজের অবস্থান থেকে বর্তমানে মঙ্গল 4th হাউসে, এবং বুধ এখানে বকরি হয়ে যাবে, ফলে কমিউনিকেশনকেও মারাত্মকভাবে কিন্তু এফেক্ট করবে। ইন্টারনেটের লাইন, কথাবার্তা স্লো হয়ে যাওয়া, ফোন মাঝে মাঝে কেটে যাওয়া, মানুষের সাথে ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়া, কারণ শনি আছে এখানে, কাছাকাছি জায়গায় বকরি, মানুষের বোধ কমে যাওয়া, এই জাতীয় প্রভাব কিন্তু প্রচুর পরিমাণে তৈরি করবে। এবং ছোটখাটো স্কার্মিশ হবে, দেখবেন আস্তে আস্তে স্কার্মিশটা বাড়বে। বর্ডার যে সমস্ত ডিসপিউটেড এরিয়া আছে সারা পৃথিবীতে, তো বহু জায়গা আছে যে সমস্তগুলো অনেকগুলো দেশই ক্লেম করে এগুলো, এটা আমার এরিয়া। সবাই যদি একটা জিনিসকে ক্লেম করে, সেখান থেকে একটা ডিসপিউট তৈরি হয়। সেই ডিসপিউটেড এরিয়াগুলো আস্তে আস্তে তৈরি হবে, যদিও সেটা দেরি আছে, কিন্তু তার ছোটখাটো টিপ অফ দ্য আইসবার্গ আপনারা 22-23 তারিখে জানুয়ারি মাসের পর থেকে বুঝতে পারবেন, কিন্তু সেটার র্যাপিডিটি বুঝতে পারবেন 3rd উইক অফ মার্চ। তারপর থেকে শনি মোটামুটি যখন 15 ডিগ্রি ক্রস করে যাবে এবং বৃহস্পতি প্রায় 25 ডিগ্রি ক্রস করে যাবে, সেই সময় থেকে বুঝতে পারবেন যে সিচুয়েশন আস্তে আস্তে নড়বড়ে হচ্ছে। এবং ছোটখাটো একটা কনফ্লিক্ট, ছোটখাটো বলাটা ঠিক নয়, মাঝারি লেভেলের কনফ্লিক্ট হওয়ার কিন্তু একটা যোগ আছে। তো সেই হিসাবে প্রত্যেকেই শান্ত থাকবেন। এখানে রবির অবস্থান, রবি যতক্ষণ পর্যন্ত স্যাটার্নকে, এখন তো রবি সবে ঢুকেছে, স্যাটার্ন এখন প্রায় 9 ডিগ্রির মতন অবস্থান করছে, তো সেই হিসাবে রবির এখানে 10 ডিগ্রি মতো যেতে 10 দিন লাগবে, শনি ততদিনে 10 ডিগ্রির মতন যাবে। তো সেই হিসাবে এই মাসটা প্রায় 20 দিন, মাস অফিসিয়ালি শুরু হয়ে গেছে আজকে থেকে, ক্যালেন্ডার ওয়াইজ শুরু হবে আগামীকাল থেকে। তো প্রত্যেকেই চেষ্টা করবেন যে আজকে থেকে আগামী 20 দিন নিজের নিজের যে কোনো ডিসিশন, যে কোনো কাজকর্মের উপরে কন্ট্রোল রাখা, কারণ রবি এখানে চলমান অবস্থায় কিন্তু শনিকে কম বেশি এফেক্ট দিতে যাবে। বিশেষ করে যখন দুজনের মধ্যে 4-5 ডিগ্রির ডিফারেন্স আসবে, তখন কিন্তু একটু সাবধানে থাকবেন। মানে আমি যদি বাংলা মাস ধরে বলি বা ইংরেজি মাস ধরে বলি, তাহলে 18-19 তারিখ থেকে এই মাসের মোটামুটি 26-27 তারিখ পর্যন্ত, 28 তারিখ পর্যন্ত এই মাসের এই সময়টা কিন্তু একটু সাবধানে থাকবেন। যখন বেরিয়ে যায় না গ্রহ, তখন কিন্তু যোগটা খুব দ্রুত ছাড়তে থাকে, মোটামুটি 5 ডিগ্রি ক্রস করে যাওয়ার পরে প্রভাবটা কমতে থাকবে, কারণ তখন সেটা বেরোচ্ছে, প্রত্যেক মুহূর্তে ডিফারেন্সটা বাড়ছে। কিন্তু উল্টো দিকেও যখন হয়, তখন প্রত্যেক মুহূর্তে ডিফারেন্সটা কমে, যখন কমে তখন প্রভাবটা বেশি পরিমাণে বোঝা যায়, উপলব্ধি করা যায়, সেটা একটু খেয়াল রাখবেন। এছাড়া কমিউনিকেশনকে প্রবলেম করবে। বাড়ির যে পিতা বা পিতৃতুল্য মানুষের সাথে কোনো বিতর্কে যাবেন না, তাহলে কিন্তু বিতর্ক হবে, কারণ রবি থেকে 6th হাউসে রবি রয়েছে। রবি কিন্তু নিজেকে একাকিত্ব মনে করবে, অর্থাৎ বাড়ির যে বড় লোক সে নিজেকে অনেক বেশি লোনলি ফিল করবে। সেখানে স্যাটার্ন নিজে আছে এবং স্যাটার্নে ঘরে আছে। রবি নিজে 6th হাউসে আসার পরে মানুষের কাছে কিছু চাওয়ার প্রবণতা তৈরি করতে পারে, অর্থাৎ রাজাকে ধার করতে হতে পারে। ধার করাতে কোনো অসুবিধে নেই, বিভিন্ন মানে সমস্ত দেশ, পৃথিবীর সব থেকে ধনশালী দেশও ধার করে, আবার সব থেকে গরিব দেশও ধার করে। ধার করাটা অসুবিধা নয়, ধারটা শোধ করবে কিনা, যে ইন্টেনশনটা সৎ কিনা, সেটা হচ্ছে বড় ব্যাপার। সেদিক থেকে রাজাকে এই সময় হাত পাততে হতে পারে, এটা রাজার কাছে খুব বিড়ম্বনার ব্যাপার, কারণ রবি কিছু চাইতে পারে না কখনো কারোর কাছে। রাজার ক্ষেত্রে এটা সব থেকে নেগেটিভ জিনিস, কারোর কাছে কিছু চাওয়া, এটা তার একটা ল্যাকিউনা অফ ক্যারেক্টার। রবি এই সময় পরিস্থিতি তার মাথা ঝোঁকাবে তাকে, তো কাল অনুসারে মাথা ঝুঁকিয়ে দিতে কোনো অসুবিধে নেই, তার কারণ
ভগবানের ডিমান্ড সেটা আছে, ঈশ্বরের নির্দেশ অনুসারে কাজ করলে কোনো কাজে কোনো প্রবলেম হয় না। সে আবার যখন সময় মতন তাকে আবার মাথা উঠিয়ে দেবে। এসে হল খুব সাবধানে থাকবেন, চলাফেরা করবেন খুব সাবধানে, আর কাজ কিন্তু খুব স্লো হবে যে কোনো কাজের, খুব দ্রুত। বহু মানুষ প্রশ্ন করে যে খুব দ্রুত দ্রুত হবে না, যতদিন শনি শনির ঘর দুটো দিয়ে অবস্থান করবে খুব দ্রুত কিছু ফল কিন্তু আপনারা ভাববেন না যে খুব র্যাপিডলি কিছুর চেঞ্জ হবে। এই সময়টা র্যাপিড নয়, তবে রেভলিউশনারি চেঞ্জ করবে। এই কথাটা কিন্তু আপনাদের আমি অনেকবার বলেছি, রেভলিউশনারি চেঞ্জ করবে কিন্তু র্যাপিড করবে না। ভূমিকম্পের প্রবল যোগ আছে, তো এটা ভয়ের কোনো ব্যাপার নেই, কারণ ভূমিকম্প তো এখন আগের থেকে অ্যালার্মও দেওয়া যায়, কিছু কিছু দেশে যন্ত্র আবিষ্কার হয়েছে। সুতরাং কিন্তু সাবধানে থাকবেন প্রত্যেকে, এটুকুই বলে দেওয়ার। কাল অনুসারে মানে মান্ডেন জ্যোতিষ অনুসারে যোগ আছে। প্রত্যেকে ভালো থাকবেন, চেষ্টা করব সামনের দিন নর্মাল প্ল্যানেট পজিশন এবং রাহুর নক্ষত্র চেঞ্জ নিয়ে বলার, কারণ বহু মানুষ প্রশ্ন করেছে। রাহু কিছুদিনের মধ্যেই চন্দ্রের নক্ষত্রে চলে যাবে, তো সেটা নিয়ে একটা অনেকটা বলার ব্যাপার আছে, সেটা বলবো। আজকের মতো নমস্কার, আর শেয়ার করবেন প্রত্যেকে প্লিজ, কারণ এই শেয়ার করা নিয়ে কিন্তু বহু মানুষ আমাকে ফোন করে, এবং এমন সময় ফোন করে তখন আমি অন্য কাজে থাকি, তো সেটা একটু সমস্যা হয়। পারলে একটু শেয়ার করবেন।